আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতেছি। সেই আলোচনাটির নাম কি? ধ্বনি। ইতিপূর্বে ধ্বনি সম্পর্কিত আমরা অনেক কিছু জেনেছি। ধ্বনি সম্পর্কিত আওয়াজগুলোর দিকে প্রথমে লক্ষ্য করলে আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কি? বাকযন্ত্র। কি চলে আসে? বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রটা কি? ধ্বনি উচ্চারণের কি মাধ্যম। তাহলে যে সমস্ত প্রত্যঙ্গের সাহায্যে আমরা কি করি? ধ্বনি উচ্চারণ করে থাকি, তাকে আমরা কি বলি? বাকযন্ত্র বলি। আর এক একটি বাকযন্ত্রের সাহায্যে এক একটি ধ্বনি কি হয়? উচ্চারিত হয়। তো আজকে আমাদের সেই আলোচনাগুলোর দিকে প্রথমে যদি যাই, আমরা প্রথমে বলছি ধ্বনিকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে ভাগ করেছি। তো তার আগে ধ্বনি সম্পর্কিত যদি আমরা নিতে যাই, তাহলে বলতে যাচ্ছিলাম যে কণ্ঠ নিঃসৃত আওয়াজকেই কি বলে? তাহলে বাকযন্ত্রের সাহায্যে কণ্ঠ নিঃসৃত আওয়াজকেই কি আমরা বলতেছি? ধ্বনি বলতেছি। এই ধ্বনি কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা কি? ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনিতে কি, যে যখন আমরা হচ্ছে উচ্চারণ করতে যাচ্ছি, ফুসফুস তরিত বাতাসটা কোথাও কি পাচ্ছে না? বাধা পাচ্ছে না, তাকে আমরা কি বলেছি? স্বরধ্বনি বলছি। আর ফুসফুস তাড়িত বাতাসটা যখন বাধা পায় তখন তাকে আমরা কি বলি? ব্যঞ্জন ধ্বনি বলি। তাহলে স্বরধ্বনি আমাদের কতটি আছে? 11টি আছে। স্বরধ্বনির লিখিত রূপকে আমরা কি বলি? স্বরবর্ণ বলি। তার মানে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ বলে। তাহলে স্বরধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো? স্বরবর্ণ বলবো। একইভাবে ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপকে আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণ বলবো। আর এগুলো উচ্চারণের সময়, ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় কি পাবে? বাধাপ্রাপ্ত হবে। কি হবে? বাধাপ্রাপ্ত হবে। আর স্বরধ্বনি উচ্চারণের সময় কোনো বাধাপ্রাপ্ত হবে না। এবারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আজকে আসবো। তো সেগুলোর মধ্যে স্বরধ্বনি সম্পর্কিত অনেকগুলো আলোচনা। স্বরধ্বনি সম্পর্কিত কি? অনেকগুলো আলোচনা, যা আমাদের অনেক কিছু জানা আছে, আবার অনেক কিছু জানা নাই। তো প্রথমে যদি বলা যায় যে আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি আছে? কয়টি আছে? এই 7টির উচ্চারণ কিন্তু ভিন্নভাবে হয়। এক একটার উচ্চারণ কি হয়? একেবারে। যার জন্য একটা চার্ট পড়বো, এক চার্টেই মোটামুটি আমাদের কি হবে? মৌলিক স্বরধ্বনিগুলো ক্লিয়ার হবে। এখন প্রশ্ন এখানে, মৌলিক স্বরধ্বনি যদি 7টি হয়, তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? বুঝে বলতে হবে। মৌলিক স্বরধ্বনি যদি 7টি হয়, মৌলিক স্বরবর্ণ কয়টি? আমার প্রশ্ন তো বুঝেছেন? স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কোনগুলো আপনারা জানেন? স্বরে স্বরে আ। হ্যাঁ, আমরা আগের মতো না বলি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে মজার একটা ছন্দ আছে। হ্যাঁ, অ, আ, তারপরে কি ই, উ, এ, ও, আর আছে কি এ। কটা হইছে? 7টা। কটা হইলো? 7টা। এই 7টিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এবং এইখানকার মধ্যে কোনটা আমাদের বর্ণ নয়? এ বর্ণ নয়। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? বুঝতে পেরেছেন? একেবারে সহজ হয়ে গেল না? তাহলে একটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা আজকে দেখে নিব এই মৌলিক স্বরধ্বনিগুলো কিভাবে আলোচিত হয়ে থাকে। প্রথমে লক্ষ্য করব, আমি এখান থেকে উচ্চারণ স্থানগুলো বের করব। উচ্চারণ স্থান। এই উচ্চারণ স্থান, এই ধ্বনিগুলোকে, মানে মৌলিক ধ্বনিগুলো থেকে আমরা কোথা থেকে কিভাবে কেমন করে কি করব? উচ্চারণ করব। তাই উচ্চারণ স্থান অনুযায়ী বা আছে ধ্বনির যেটাকে বলা হয় মাপকাঠি অনুসারে এই ধ্বনি, মৌলিক ধ্বনিকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। 1 নম্বরে জিহ্বার উচ্চতা। জিহ্বার কি? উচ্চতা। 2 নম্বরে আছে জিহ্বার অবস্থান। জিহ্বার অবস্থান বা স্থান বললাম। হ্যাঁ, আরেকটা হচ্ছে ঠোঁটের আকৃতি। ঠোঁটের আকৃতি, এটাকে বর্তমান 9ম 10ম শ্রেণীর বইয়ে বলা হয় উন্মুক্তি। কি বলা হয়? উন্মুক্তি। ঠোঁটের আকৃতি বা কি? উন্মুক্তি। তো আমরা এইগুলাকে মোটামুটি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো ধ্বনিগুলোকে আমি আগে লিখে নেই। আমি জিহ্বার অবস্থানকে আবার 3 ভাগে ভাগ করব, এটাকে আবার 4 ভাগে ভাগ করব, প্রত্যেকটি মোটামুটি কয়েকটি ভাগে ভাগ করব। তাহলে এটা হচ্ছে উচ্চ ধ্বনি, এটা হচ্ছে উচ্চ মধ্যধ্বনি, এটা হচ্ছে নিম্ন মধ্যধ্বনি, আর এটা হচ্ছে নিম্ন ধ্বনি। অবস্থান অনুযায়ী বা স্থান অনুযায়ী ধ্বনিকে আমরা 3টা ভাগে ভাগ করব। সম্মুখ, মধ্যস্থ বা কেন্দ্রীয়, মধ্যস্থ বা কেন্দ্রীয়, আর একটা হচ্ছে পশ্চাৎ।
ঠোঁটের উন্মুক্তি বা আকৃতি অনুসারে ধ্বনিকে আমরা 4 ভাগে ভাগ করব। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। তাহলে মোটামুটি আমরা প্রত্যেকটি ধ্বনিকে পর্যায়ক্রমে ভাগ করে ফেলেছি এবং খুবই গুরুত্বপূর্ণ এই পাঠটি। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিকে আমরা 3টা স্টেপে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে জিহ্বার উচ্চতা অনুসারে, জিহ্বার স্থান অনুসারে, ঠোঁটের আকৃতি অনুসারে। জিহ্বার উচ্চতা অনুসারে ধ্বনিকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। জিহ্বার স্থান অনুসারে ধ্বনিকে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। সম্মুখ মানে সামনের ধ্বনি, মধ্যস্থ বা কেন্দ্রীয় মাঝের ধ্বনি এবং পশ্চাৎ কি শেষের ধ্বনি, মানে শেষ থেকে কিভাবে উচ্চারিত হবে। এবং ঠোঁটের আকৃতি অনুসারে ধ্বনিকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত। আমাদের আজকে একটা টপিক আছে ধ্বনির উচ্চারণ, যার গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে সেটা আছে সংবৃত এবং কি বিবৃত। তাহলে যে সময় ধ্বনি স্বাভাবিকভাবে উচ্চারিত হয় তাকে আমরা কি বলেছি? বিবৃত। আর যেটা একটু পরিবর্তিত হয় উচ্চারিত হয় তাকে আমরা কি বলেছি? সংবৃত। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবারে আজকে এখানে মজা করে একটা স্বরধ্বনির বিবরণটা শিখে ফেলবো। স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনির বিবরণটা শিখে ফেলবো। কিভাবে একটু আসি। ইউ আকৃতির একটি আনিয়ে নিলাম। ই, এ, আ, অ, ও, উ দিয়ে দিছি। ই, এ, আ, অ, ও, উ। ই, এ, আ, অ, ও, উ। ই, এ, আ, অ, ও, উ। একইভাবে উ, ও, আ, এ, ই। পারবেন? ই, এ, আ, অ, ও, উ। উ, ও, আ, এ, ই। যদি আপনাদের মুখ বিবরে কোনো জটিলতা থাকে তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন, মোটামুটি কেটে যাবে। এটা একটা সূত্র দিয়ে দিলাম। মুখের জিহ্বার যদি কোথাও কোনো জটিলতা থাকে এইভাবে কয়বার? 5 বার 5 বার বা 7 বার 7 বার ট্রাই করেন। পারবেন না আমি জানি, তারপর চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? ই, এ, আ, অ, ও, উ। উ, ও, আ, এ, ই। ই, এ, আ, অ, ও, উ। আমি নিজে হাঁপিয়ে যাই। আপনারা কি করবেন চিন্তা করেন। তাহলে এই 7টিকে কি ধ্বনি বলছি আমরা? মৌলিক স্বরধ্বনি। কি ধ্বনি বলছি? মৌলিক স্বরধ্বনি। এখানে অসংখ্য প্রশ্ন, আপনার মাথা ঘুরে যাবে প্রত্যেকটি প্রশ্ন দেখলে। চিন্তা করবো আমরা। যদি বলা হয় জিহ্বার উচ্চতা অনুসারে, মনে রাখবেন জিহ্বার উচ্চতা অনুসারে উচ্চ স্বরধ্বনি কয়টি? উচ্চ স্বরধ্বনি কয়টি? কয়টি হবে? 2টি। কি কি? ই, উ। ই, উ। জিহ্বার উচ্চতা অনুসারে, জিহ্বার উচ্চতা অনুসারে তোমার উচ্চ ধ্বনি কয়টি? 2টি। তাহলে সেটা কি? ই, উ। একইভাবে জিহ্বার উচ্চতা অনুসারে উচ্চ মধ্য ধ্বনি কয়টি? 2টি। কি কি? এ, ও। জিহ্বার উচ্চতা অনুসারে নিম্ন মধ্য ধ্বনি কয়টি? 2টি। এ, অ। জিহ্বার উচ্চতা অনুসারে নিম্ন ধ্বনি কয়টি? একটি, সেটা আছে কি? আ। কি হবে? আ, স্বাভাবিকভাবে। এবার আসেন জিহ্বার কেন এটা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, আমরা এগুলো ক্লিয়ার করব। এবার আসেন জিহ্বার স্থান অর্থাৎ অবস্থান অনুসারে ধ্বনিকে কয় ভাগে ভাগ করেছিলাম? 3 ভাগে। সম্মুখ স্বরধ্বনি কি? সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? 3টি। মধ্যস্থ স্বরধ্বনি কয়টি? 1টি। বুঝতে পেরেছি? সম্মুখ স্বরধ্বনিগুলি ই, এ, আ। ই, এ, আ। পশ্চাৎ স্বরধ্বনি উ, ও, অ। দেখেন ই, এ, আ, উ, ও। কি সহজ হয়ে গেছে? ই, এ, আ, উ, ও, অ। আর মধ্যস্থ কয়টি? 1টি, সেটা আছে কি? আ। এবার আসেন যে এই ধ্বনিগুলো উচ্চারণের সময়, আমি পরে আসি উচ্চারণগুলো। তো ঠোঁটের আকৃতি অনুসারে, কি অনুসারে? ঠোঁটের আকৃতি অনুসারে ধ্বনিকে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। অনেকটাই হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্যের মতো আমরা মনে রাখতে পারি। যদি বলা হয় ঠোঁটের আকৃতি অনুসারে ধ্বনিকে কয় ভাগে, সংবৃত ধ্বনি কয়টি? 2টি। বা কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? 4 ভাগে। সেই সংবৃত ধ্বনি 2টি কি? একটা ই আর একটা কি? ও। কি বলতে হবে? ও। একইভাবে ঠোঁটের আকৃতি চিহ্ন অর্ধ সংবৃত ধ্বনি কয়টি? 2টি। ও, এ। একইভাবে ঠোঁটের আকৃতি চিহ্ন অর্ধ বিবৃত ধ্বনি কয়টি? 2টি। অ, এ। একইভাবে ঠোঁটের আকৃতি চিহ্ন বিবৃত ধ্বনি কয়টি? 1টি, সেটা হচ্ছে কি? আ। এই যে একটা পার্ট ছিল। এবার আসি স্যার, এবার একটু মজা নেই। হ্যাঁ, একটু মজা নেই। দেখেন আমরা এই যে সম্মুখ ধ্বনি এবং পশ্চাৎ ধ্বনি, এটাকে আরো 2টা ভাবে ভাগ করতে পারি। একটাকে বলা যায় গোলাকৃত, একে বলা যায় কি? অগোলাকৃত। সম্মুখ ধ্বনিগুলোর সময় ঠোঁট অগোলাকৃত অবস্থায় থাকবে, আর
পশ্চাৎ ধ্বনিগুলো অবস্থার সময় ঠোঁট কি হবে? গোলাকৃত হবে। কি রকম দেখেন, উ ও অ, ঠোঁট কি হয়ে গেল? আমরা কি এভাবে বলতে পারবো উ ও অ? পারবো নাকি? সম্ভব না। সেম ভাবে এটাকে অগোলাকৃত বলবো। এই দেখো আমি চ্যাপ্টার হয়ে বলতেছি ই এ এ, তাই না? সবাই বলা যাচ্ছে না ই এ এ, কিন্তু আমি এভাবে বলতে পারবো ই এ এ, পারবো নাকি? সম্ভব ন স্যার। তাহলে এবার আসি, এই সম্মুখ ধ্বনিগুলো সেম ভাবে আরো একটু লক্ষ্য করব। সম্মুখ ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে প্রসারিত হবে, জিহ্বা সামনের দিকে প্রসারিত হবে। লক্ষ্য করব ই এ এ, আমি কিন্তু বের করতে পারবো ই এ এ, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি পিছনে নিয়ে যাই বলতে পারি না এ এ এ, পারবো নাকি? পশ্চাৎ ধ্বনিগুলো উচ্চারণের সময় সেম ভাবে দেখো, আমি যদি বলি পিছন দিকে, জিহ্বা কোন দিকে প্রসারিত? পিছন দিকে প্রসারিত। উ ও অ বলা যাচ্ছে উ ও অ, কিন্তু এভাবে বলতে পারবো না পারবো? পারবো? পসিবল নয়। এবার আসো, হাঁপিয়ে গেছো নাকি? আচ্ছা, ঠোঁটের আকৃতি অনুসারে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধ বিবৃত এবং কি বিবৃত ধ্বনিগুলো আমরা কিভাবে উচ্চারণ করতে পারি। বিবৃত ধ্বনি, সংবৃত ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলবে। ঠোঁট কি? কম খুলবে। দেখো ই উ, ই উ, ঠোঁট খোলে। তাহলে কোন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে? সংবৃত ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট খোলে, কম খোলে। যেমন ই উ, ই উ। আর যদি বলা হয় কোন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে? বিবৃত ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কি করে? এবং সেটা হচ্ছে কি দেখো, আ আ, প্রাণ খুলে খোলা যায়, তাই না? আ, প্রাণ খুলে খোলা যাচ্ছে। অ, প্রাণ খুলে খোলা যাচ্ছে। এ, প্রাণ খুলে খোলা যাচ্ছে। কি যাচ্ছে? তার মানে সংবৃত ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে, আর বিবৃত ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খুলে। কথাগুলো ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাদের যে এখানে তাহলে মৌলিক স্বরধ্বনি নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি পাইলাম? 7টি। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। শুধু কোনটা বাদ যাবে? এ বাদ গেল। বাকি কয়টি হচ্ছে কি? এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় মৌলিক অনুনাসিক স্বরধ্বনি কয়টি, বুঝে বলবেন মৌলিক অনুনাসিক স্বরধ্বনি কয়টি? এই 7টি। কখন হবে? যখন এগুলোর আপনারা কি ব্যবহার করব? চন্দ্রবিন্দু ব্যবহার করব। কি ব্যবহার করব? চন্দ্রবিন্দু। আমার কথা কি বুঝতে পেরেছেন? মৌলিক অনুনাসিক স্বরধ্বনি কয়টি? 7টি। কখন? যখন মৌলিক ধ্বনিগুলোর উপর কি চিহ্ন দেব? অনুনাসিক চন্দ্রবিন্দু চিহ্নটা ব্যবহার করব, মানে বর্ণটা ব্যবহার করব। তাহলে তখন সেটা হয়ে যাবে কি? মৌলিক অনুনাসিক স্বরধ্বনি। এবারে এই পাঠগুলো থেকে আর কোনো সমস্যা আছে আমাদের? কারো সমস্যা আছে? না। এবার দেখো এখানে যে ধ্বনিগুলো ব্যবহার করেছি এর বাইরে ধ্বনি নাই, মৌলিক স্বরধ্বনি নাই? আছে। কি কি আছে? কি কি আছে? আর কি কি বাদ গেল? উ বাদ গেল, তারপর কি গেল? ই বাদ গেল। তাহলে ওটা মোটামুটি এই ধ্বনির আয়ত্তের মধ্যেই। ই উ উচ্চারণ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, উচ্চারণ দুটো কি করতেছি? প্রায় কাছাকাছি করতেছি না? তাহলে ওটার প্রয়োজন নাই। তাহলে বাকি আছে আর কটা? 3টা। একটা আছে রি, একটা আছে ওই, আর একটা আছে কি? ও। দেখেন এই 3টার ব্যবহার শিখেন। শুধু স্বরধ্বনি, আজকে স্বরধ্বনি যেতে কতক্ষণ লাগবে সেটাই টেনশন হচ্ছে। আসেন দেখেন, রি কে স্বরধ্বনি বলা চলে না। কোন ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না? রি কে স্বরধ্বনি বলা চলে না। এটা অনেকটাই ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারণও আছে রি, তাই না? কিন্তু বাকি থাকলো কয়টি? 2টি। এবারে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আপনাদের পরীক্ষায় খুব আসে। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? বুঝে বলবেন। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? আমি কিসে বলছি? ভাষায় বলছি। কিসে বলছি? ভাষায়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। কয়টি? 25টি। বুঝতে পেরেছেন? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। যদি বলা হয় বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি, তখন হচ্ছে 2টি। তখন কয়টি? 2টি। আর সেই 2টি কি? ওই ও। তাহলে 25টি কি 2টা বাদ দিলে কয়টা হয়? 23টি। এই 23টি হচ্ছে অলিখিত। এই যে হ্রস্ব আর দীর্ঘ, সরি এই যে দীর্ঘ আর দীর্ঘ, এই দুটার কথা বলতেছ? এই দুটো তো তোমার যে হ্রস্ব দীর্ঘ উর মধ্যে উচ্চারণ হচ্ছে হ্রস্ব দীর্ঘ। তাহলে এগুলোকে সাধারণ ধ্বনির বাইরে আমরা বলতে পারি, উচ্চারণ স্থানের বাইরে। এখন না, সহযোগী বলতে পারো। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। আর যদি বলা হয় বাংলা বর্ণমালা যৌগিক স্বরধ্বনি কয়টি? 2টি। সেটা কি হবে? ওই ও। কেন এগুলোকে আমরা যৌগিক স্বরধ্বনি বলতেছি? খুবই গুরুত্বপূর্ণ কথা। কেন বলতেছি? এবং এখানে 2টি প্রশ্ন চলে আসবে।
যার আরেক নাম মনে রাখবেন, যৌগিক স্বরধ্বনিকে আর কি নামে চেনা হয়? বুঝে বলেন, যৌগিক স্বরধ্বনিকে আর কি নামে চেনা হয়? স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনিকে আরো দুইটা নামে চিনব, যৌগিক স্বরজ্ঞাপক, যৌগিক কি স্বরজ্ঞাপক, যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি, স্বরজ্ঞাপক। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যৌগিক স্বরজ্ঞাপক, আপনি তো পড়েছেন যৌগিক স্বরধ্বনি, কিন্তু আসছে কি যৌগিক স্বরজ্ঞাপক। এরপরে আসতে পারে তোমার হচ্ছে দ্বি স্বরধ্বনি বলতে পারে। কি বলতে পারে? দ্বি স্বরধ্বনি, মনে রাখবেন। এরপরে বলতে পারে যৌগিক স্বরধ্বনিকে আর কি নামে আমরা চিনতে পারি? দ্বি স্বরধ্বনি নামেও চিনতে পারি। এইগুলো আজকে আমরা ক্লিয়ার করে নেই। দ্বি স্বরধ্বনি দুটি মাধ্যমে গঠিত হয়। কয়টি মাধ্যমে গঠিত হয়? দুটি মাধ্যমে। কি কি? একটা আছে অর্ধ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, আরেকটা আছে পূর্ণ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি আর কি পূর্ণ স্বরধ্বনি। এই অর্ধ স্বরধ্বনি আর পূর্ণ স্বরধ্বনি মিলে কি হয়? দ্বি স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি আর পূর্ণ স্বরধ্বনি মিলে কি হয়? দ্বি স্বরধ্বনি। এখন আমরা কেমন করে বুঝবো যে কোনটা অর্ধ আর কোনটা পূর্ণ? একটু লক্ষ্য করেন। আমি বললাম যাই, কি বলেছি? যাই। বলেন তো এখানে স্বরধ্বনি কোনটা কোনটা? স্বরধ্বনি কোনটা কোনটা? আ আছে আর কি আছে? ই আছে, তাই না? আ আছে আর কি আছে? ই আছে। তাহলে যেখানে আসলো আ প্লাস কি ই, তাহলে চলে আসছে কি আই। এই আই একটা যৌগিক স্বরধ্বনি। আই একটা কি? কথা কি বুঝতে পেরেছেন? আই একটা কি? এখন আই এর মধ্যে কোনটা সাউন্ড থেমে যাচ্ছে আর কোনটা সাউন্ড টানা যাচ্ছে বলেন তো দেখি। ই টানা যাচ্ছে, কোনটা টানা যাচ্ছে? আ। আ মন খুলে বলা যায়, যেটাকে বলা হয় মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর। মুক্তাক্ষর আর কি? বদ্ধাক্ষর। যেটা মুক্তাক্ষর সেটা প্রাণ খুলে বলা যায়, আর বদ্ধাক্ষর প্রাণ খুলে বলা যায় না। তাহলে এই আ আর আছে ই থেমে গেছে, আই আই এভাবে বলছি, যাই এভাবে বলছি। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমি কি বললাম? আই। আর টানছি, ই কি গেছি? থেমে গেছি। তাহলে এটা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে কি অর্ধ। প্রথমটা পূর্ণ, পরেরটা কি অর্ধ। তাহলে একটি পূর্ণ আর একটা অর্ধ মিলে কি হলো? দ্বি স্বরধ্বনি। কি হলো? দ্বি স্বরধ্বনি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইরকম দ্বি স্বরধ্বনি আরো অনেক আছে। যেমন আমি বললাম পরিচিত একটা শব্দ, কি বললাম? বউ। বউয়ের মধ্যে কি কি স্বরধ্বনি আছে বলেন দেখি, কে বলতে পারবে? বুঝে বলবেন। গুড। কি আছে? অ আছে আর কি আছে? ও। ও। ওই যে আমি আরেকটা কথা মনে পড়ে গেল, আমার একটা টপিক ছিল এরকম যৌগিক স্বরধ্বনির। তো আমি একদিন রুমের মধ্যে পড়তেছিলাম, আউ মাউ খাউ যাও ফাউ ফাউ বাউ বাউ বাবু, এভাবে পড়তেছিলাম। তার পাশে একটা ছোট ভাই, ও এখন বলতেছে ভাই কি বলতেছেন? আউ মাউ খাউ যাও বাউ বাউ। এদিকে আয়। আচ্ছা, আসি ওর কানটা ধরছি, পর। কয় ভাই কেন? পর। আউ মাউ খাও যাও। আমি কি পড়ছি? কয় আউ মাউ খাও যাও। আমি কি খারাপ বলছি? কয় না ভাই তোমরা পড়ো, আমি কিছু কবার নেই। তাই এরকম হচ্ছে। তাহলে এই ধ্বনিগুলো পড়তে গেলে মানুষ মনে করবে যে এটা বাংলা আইছে। কি কথা ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রকম করে ও থাকতে পারে, তারপরে তোমার হচ্ছে কি এও থাকতে পারে, কি থাকতে পারে? এও থাকতে পারে, তারপরে ইও থাকতে পারে, তারপরে হচ্ছে কি উই থাকতে পারে ইত্যাদি। এরকম করে কয়টি আসবে? 25টি আসবে। কয়টি আসবে? 25টি। আমাদের এগুলো ভাষায়, এগুলো কি ভাষায়। তাহলে বর্ণমালায় কোনটা কোনটা পাইছি? ওই আর কি ও। তাহলে দেখুন ওইকে যদি ভাঙি, ও যোগ কি হয়? ও যোগ রস্বই ওই হয় না? তারপরে ওকে ভাঙলে কি হয়? ও যোগ রস্বই কি হচ্ছে? ও। এই কারণে লক্ষ্য করো, আমি যখন বউ বলছি, কি বলছি? বউ। বউয়ের মধ্যে অ আর উ আলাদাভাবে এসেছে, তাই তো? যখন আমি যাই বলেছি, আ আর কিন্তু আলাদাভাবে আছে। যখন আমি ও আর রস্বই বলেছি বা রস্বই বলেছি, ওইটা কি কোনো আলাদাভাবে এসেছে? না। কি থেকে এসেছে? ওই নামক একটা বর্ণ থেকে এসেছে। যার কারণে এই দুটিকে বলা হবে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি। ক্লিয়ার কথা? আর বাকিগুলো কোথা থেকে এসেছে? শব্দ থেকে বা ভাষা থেকে এসেছে, যার কারণে ওগুলোকে বলা হয় বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি। কনসেপ্টটা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? আসো, এবার আসবো। মোটামুটি এরকম অনেক কথা, আসলে এই সব কথা অল্প সময় বলে কি করা যায় না, শেষ করা যায় না। এবার আসি
খুবই গুরুত্বপূর্ণ কমন কিছু প্রশ্ন আপনাদেরকে আজকে অবাক করে দেওয়ার মতো কিছু প্রশ্ন করব। দেখেন আপনারা আশা করি উত্তর দিতে পারবেন। বলেন তো বাংলা বর্ণমালা কয়টি? বুঝে বলবেন। কয়টি? সবাই সবাই 50টি? আপনারা 50টি বললেন? ওএমজি না, বর্ণমালা কখনো 50টি হয়? 50টি মানে বুঝেন একটা স্বর, এটা কি ব্যঞ্জন। কয়টি আছে? কয়টি আছে? টোটাল কতটি হলো? 50টি। কি 50টি কি বর্ণমালা? 50টি বর্ণের সমষ্টিকে কি বলে? 50টি বর্ণের সমষ্টিকে কি বলে? বর্ণমালা কয়টি? কয়টি? সমষ্টি কয়টা হয়? সমষ্টি কয়টা হয়? তাহলে বর্ণমালা কয়টি? উড়িয়ে সর্বনাশের মা মরি যাবে তো। বর্ণমালা কয়টি হয়? বর্ণমালা 50টি নয়, এটা সবাই ভুল করে। বর্ণমালা কয়টি? একটি। বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, স্বরধ্বনি বা স্বরবর্ণ, ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণ। টোটাল কয়টি আসলো? টোটাল কয়টি আসলো? 50টি। এই 50টি বর্ণের সমষ্টিকে বলে বর্ণমালা। তাহলে বর্ণমালা কয়টি? কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন সহজ কিছু প্রশ্ন করি। তাহলে আমরা ইতিপূর্বে বলছি স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বুঝে বলেন। কি বলে? কার বলে। কি বলে? কার। কার কয়টি? কার কয়টি? কোন বর্ণের কার নেই? অ কে কি বর্ণ বলে? কি বর্ণ বলে? কোশ্চেন আসে এগুলো কিন্তু। অ কে কি বর্ণ বলে? বুঝে ভুলে গেছেন? বুঝছি। নীলিন বা বিলীন বর্ণ। নীলিন বা বিলীন বর্ণ মনে রাখবেন। অ কে কি বর্ণ বলে? নীলিন বা বিলীন বর্ণ। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলছি? কার। কার কয়টি? কয়টি? 10টি। কোন বর্ণের কার চিহ্ন নেই? অ কে কি বর্ণ বলে? নীলিন বা বিলীন বর্ণ। কনসেপ্ট ক্লিয়ার? মনে রাখবেন। এবার আসেন ব্যঞ্জন বর্ণ। বলেন ব্যঞ্জন বর্ণ সাধারণত কয়টা রূপে ভাগ করব? রূপে। ব্যঞ্জন বর্ণকে সাধারণত কয়টা রূপে ভাগ করব? আপনারা এই জিনিসটা তো নতুন, দেখেন চিনবেন না। 1 নম্বরে অনুবর্ণ। কি বর্ণ? 2 নম্বরে বর্ণ সংক্ষেপ। ব্যঞ্জন ধ্বনিকে আমরা কয়টা ভাগে ভাগ করব? কয়েকটি ভাগে ভাগ করব। অনুবর্ণ, বর্ণ সংক্ষেপ, আর হচ্ছে ফলা। কি বলবো? ফলা। বর্ণ সংকেত, অনুবর্ণ আর কি ফলা, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণকে ভাগ করেছি। কাকে ভাগ করেছি? ব্যঞ্জন বর্ণ ভাগ করেছি। এবার আসেন অনুবর্ণ কি। এই টপিক, এই কথাটা আপনার কাছে নতুন না? অনুবর্ণ কথাটা নতুন না? আচ্ছা, বর্তমান 9ম 10ম শ্রেণীতে এই কথাটা ব্যবহার হচ্ছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলে। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ মনে রাখবেন। ব্যঞ্জন বর্ণের কি বিকল্প রূপকে কি বলে? অনুবর্ণ বলে। মনে রাখবেন ব্যঞ্জন বর্ণের কি বিকল্প রূপকে কি বলে? অনুবর্ণ বলে। মনে থাকবে? তাহলে অনুবর্ণ কার বিকল্প রূপ? ব্যঞ্জন বর্ণের। কার বিকল্প রূপ? ব্যঞ্জন বর্ণের। এখন অনুবর্ণগুলো কখনো কার ফলা আকারে থাকতে পারে, কখনো কি বর্ণ সংক্ষেপ আকারে থাকতে পারে। কি রকম করে আমরা একটু বিশ্লেষণে যাই। এখন আমাকে বলেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? বুঝে বলেন। বিকল্প রূপ হচ্ছে কি, আর সংক্ষিপ্ত রূপ কি? ফলা কয়টি? ফলা কয়টি? 6টি। ছন্দ দিয়ে মনে রাখেন, মজার লবণ অথবা মনের রবে জল, যার যেটা দিয়ে মনে রাখে। মনের রবে জলটা দিয়ে বোধহয় ভালো মনে থাকবে, কারণ এটা তো মনের কথা। আচ্ছা, যার যেটা ভালো লাগে। তাহলে কি মজার লবণ? কিসের লবণ? দেখেন মজার অবল, ম জ র ব আর কি ন। ফলা কয়টি? 6টি। অথবা মনে রবে জল, ম ন র ব জল, মন র ব ল। আপনার যেটা মন চায় সেটা দিয়ে ফলা মনে রাখেন। তাহলে বলি যাবে নিচের কোনটি ফলা বর্ণ? এই 6টি। ক্লিয়ার কথা? আসেন তাহলে আমরা ব্যঞ্জন বর্ণের বিশাল বড়, আমরা কিন্তু স্বরবর্ণ থেকে বেরিয়ে আসতেছি। কিসে চলে যাচ্ছি? ব্যঞ্জন বর্ণের থেকে গুটি 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 পায়ে এগিয়ে যাচ্ছি, কারণ অনেক কথা। এত কথা আসে কেমনে শেষ করি? তবে কয়েকটা কথা আরো বলে দেই। আপনার স্বরধ্বনি কয়টি? 11টি যে আছে, এই 11টি স্বরধ্বনি কিন্তু উচ্চারণ স্থান দেওয়া আছে। কোনটা কণ্ঠ থেকে উচ্চারণ হয়,
কোনটা তালব্য থেকে উচ্চারণ হয়, কোনটা মূর্ধা থেকে উচ্চারণ হয়, কোনটা তোমার হচ্ছে তালু থেকে উচ্চারণ হচ্ছে বা তালব্য থেকে উচ্চারণ হচ্ছে। তারপরে এইভাবে কিন্তু কোনটা কণ্ঠস্থ, কোনটা কণ্ঠ তালব্য, ঠিক আছে, একটু সংক্ষেপে বলে ফেলবো। অ আর হচ্ছে আ, অ আর কি আ, এই দুটোকে বলা হয় কণ্ঠধ্বনি। কি ধ্বনি? কণ্ঠধ্বনি। কথা কি বুঝতে পেরেছেন? তারপরে ই আর উ, এটাকে বলা হয় তালব্য। কি বলা হয়? তালব্য। বইয়ে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, তালব্য। আর এটা হচ্ছে কণ্ঠ। তারপরে রস্য এবং দীর্ঘ, রস্য এবং কি দীর্ঘ, এটা হচ্ছে রস্য দীর্ঘ হচ্ছে, এটা হচ্ছে ওষ্ঠ। এটা কি? ওষ্ঠ। রি, রিটা হচ্ছে মূর্ধা। রিটা কি? মূর্ধা। খুঁজে পেয়েছেন শিটে? খুঁজে পেয়েছেন না? আচ্ছা, মূর্ধা। তারপরে হচ্ছে এ আর কি ওই, এ ওই, এটা হচ্ছে আপনার কণ্ঠ তালব্য। কণ্ঠ কি? তালব্য। এ ওই কি? কণ্ঠ তালব্য। মনে রাখবেন, এ ওইটা কি? কণ্ঠ তালব্য। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কণ্ঠ তালব্য স্বরধ্বনি কোনটি? এ ওই। ক্লিয়ার কথা? কথা কি ক্লিয়ার? এরপরে ও ও, কি? ও ও, এটা হচ্ছে কণ্ঠস্থ। এটাকে বলা হবে কি? কণ্ঠস্থ। তাহলে পরীক্ষা যদি বলে কণ্ঠস্থ স্বরধ্বনি কোনটি? ও ও। কি পারবো না? আচ্ছা, এবারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় যাচ্ছি, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি আলোচনাটা। কোনটা? ব্যঞ্জনধ্বনি আলোচনাটা। এখানে অনেক 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 প্রশ্ন। আমি তো হাঁপিয়ে যাচ্ছি, বুঝছেন? আপনারা কি হাঁপিয়ে যাচ্ছেন? না, হাঁপিয়ে যাবেন না। আমি যতক্ষণ হাওয়া পাবো না ততক্ষণ আপনারা হা পাবেন না। হ্যাঁ।